পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গতকালকে সম্ভবত মন্ত্রিসভার একটা বৈঠকে এই যে আইসিসির সঙ্গে এবং ইন্ডিয়ার সঙ্গে যে বিবাদের প্রসঙ্গটা এই প্রসঙ্গটায় কথা বলছেন। খুব বিস্তারিত কথা বলেন নাই, কয়েক সেকেন্ডের একটা ক্লিপ আপনি এটা টুইটারে পাবেন, বিভিন্ন জায়গায় পাবেন। এটা এখন চাউর হচ্ছে। এই ক্লিপটাতে শাহবাজ শরীফ বলতেছেন যে আমরা অনেক ভেবে চিন্তে অনেক কিছু দেখে সিদ্ধান্ত নিয়েছি যে হিন্দুস্তানের বিপক্ষে, ওনারা ইন্ডিয়াকে হিন্দুস্তান বলেন, হিন্দুস্তানের বিপক্ষে টি-20 বিশ্বকাপের ম্যাচটা খেলবো না। এর ফলে কি কি হতে পারে সেটা আমাকে বিশেষজ্ঞরা জানাইছেন। এর ফলে অর্থনৈতিক এবং ক্রিকেটীয় কি কি সংকট হতে পারে আমি জানি, এবং আমার ধারণা আপনারাও জানেন। আমি শুধু আপনাদেরকে বলি যে এটা আমরা একটা অন্যায়ের প্রতিবাদ করতেছি এবং আমরা বাংলাদেশের প্রতি সলিডারিটি দেখানোর জন্য এই কাজটা করতেছি। আপনারা একমত কিনা? ওখানে যারা উপস্থিত ছিলেন সিলেক্টিভ লোক, এটা যে সংসদ না পুরো এটা বোঝা যায়। আমার ধারণা শীর্ষস্থানীয় মন্ত্রী কর্মকর্তা ওনরা সবাই টেবিল চাপড়ায় সমর্থন জানাইছেন যে ওকে আমরা এই পদক্ষেপের সঙ্গে আছি। এটা পাকিস্তানের জন্য অনেক অনেক বড় ব্যাপার, কারণ এখন তারা একটা বিলিয়ন ডলার গেমের মধ্যে ঢুকে গেল। পাকিস্তানের অর্থনীতি তো শক্তিশালী না, মাঝে তো একদম বিপর্যস্ত হয়ে যাচ্ছে, তাই অবস্থা ছিল। এখনো তাদেরকে আইএমএফ এর অনুদান বা অন্যান্য বিভিন্ন সোর্সের উপর ডিপেন্ড করতে হয়। সেরকম একটা অবস্থায় তারা একটা বিলিয়ন ডলার গেমে ঢোকা, এটা আপনার কাছে একটু বোকা বোকা মনে হইতে পারে যে পাকিস্তানিরা কি খুব বোকামি করতেছে, একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত এরকম ঘাড় তেড়ামি করতেছে। না, বোকামি ঠিক করতেছে না। এখানে আসলে তারা একটা প্যান্ডোরার বাক্সে হাত দিতে যাচ্ছে, যেখানে বিলিয়ন ডলারের গেমটায় তাদের তেমন কোনো লোকসান নাও হইতে পারে। হ্যাঁ, ঝুঁকি তো আছে, সর্বশান্ত হয়ে যাওয়ার ঝুঁকি আছে, কিন্তু তারা চিরতরে একটা গেম বদলায় দিতে পারে। সেই প্যান্ডোরার বাক্সের দিকে হাত দিতে যাচ্ছেন শাহবাজ শরীফ। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে কোর্ট। কোর্টে আসো, তোমরা এত কথা বলতেছো, এত কিছু করতেছো গত এত বছর ধরে, সব কিছু নিয়ে আসো, কোর্টে যাই। কোর্টে যখন যাব তখন তো সবই আলোচনায় আসবে, পর্যায়ক্রমে সবই ওখানে শুনবে কোর্ট। কোর্টে আসো। তো আমরা আজকে একটু ভাবি এবং একটু দেখি যে আসলে পাকিস্তান কি করতে যাচ্ছে, পাকিস্তান এই খেলাটা কোথায় নিতে যাচ্ছে। বিলিয়ন ডলার গেমের এই গেমটা তারা যে শুধুমাত্র পেটে ঘুষি খাওয়ার জন্য করতেছে না, এটুকু বোঝা যায়। তাহলে কি করতে যাচ্ছে সেটা একটু বলি। দেখেন, আইসিসি যখন বিগ 3 মডেল করলো রেভিনিউ শেয়ারিং এর জন্য, আনুষ্ঠানিক বিগ 3 করলো, সেই জিনিসটা কিন্তু ইন্ডিয়ান একজন শীর্ষ সংগঠক, আইনজীবী, অত্যন্ত সৎ মানুষ শশাঙ্ক মনোহর যখন আইসিসি প্রেসিডেন্ট হলেন, ইমিডিয়েটলি এন শ্রীনিবাসনের মাথা থেকেই এই কুবুদ্ধিটা আসছিল যে বিগ 3 তিনটা বড় দল, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ইন্ডিয়া, এরা সবকিছু নিয়ন্ত্রণ করবে। আইসিসির ফিনান্স কমিটি সবসময় তাদের হাতে থাকবে, রেভিনিউ শেয়ারিং সবসময় তারা করবে। এর চেয়ে বৈষম্যমূলক ব্যাপার আর হয় না। এটা সাধারণ কোনো কোর্টে, কোনো ম্যাজিস্ট্রেট কোর্টেও টিকতো না। সেই জিনিসটারে বন্ধ করাইলেন শশাঙ্ক মনোহর। উনি প্রেসিডেন্ট হয়ে প্রথম কাজটা করলেন যে না, এটা চলতে পারে না। কিন্তু শশাঙ্ক মনোহর তো বেশি দিন থাকেন নাই। এরপর আবার ইন্ডিয়ান ওই অলিগার্করা ওই জায়গাটা গেছে, ওই যে দুষ্ট লোকেরা গিয়ে তারা নামে বিক্রি না করলেও জিনিসপত্র সব একই রাখছে। ওই রেভিনিউ শেয়ারিং, বৈষম্যপূর্ণ, অমুক তমুক সব কিছু আছে ওখানে। এবং যারে খুশি যখন খুশি কোনো যুক্তি ছাড়া শাস্তি দেওয়া, যা খুশি সিদ্ধান্ত নেওয়া, এটা একটা সামন্ততান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হয়ে আছে। এইটা শুধু অপেক্ষা একটা আন্তর্জাতিক আদালতে যাওয়ার। একটা আন্তর্জাতিক আদালতের সামনে এই পুরো কাঠামোটা, এবং ইন্ডিয়া দিনের পর দিন পাকিস্তান সহ বিভিন্ন দেশের সঙ্গে যে কাজগুলো করতেছে, এফটিপি মানে না। এফটিপি একটা ঘোষিত হয়, ইন্ডিয়ার মন মতো হইতে হবে। ওইটা একে তো যখন ঘোষিত হয় তখনই ইন্ডিয়ার মন মতো হইতে হয়। এরপরে আবার নির্দিষ্ট সময় সময় তারা এখানে সফরে যাব না, এই বাংলাদেশে যাব না, এই পাকিস্তানে যাব না। এরপরে গ্লোবাল ইভেন্ট ঠিক হয় যে এটা পাকিস্তানে হবে, ইভেন্টের আগে আগে তারা বলে না, আমাদের সরকার বলছে আমরা ওখানে খেলতে যাব না, আমাদের জন্য হাইব্রিড মডেল করো। হাজারটা যুক্তি তৈরি করে। এগুলো সবই আন্তর্জাতিক আইন অনুযায়ী অপরাধ। আন্তর্জাতিক আইন অনুযায়ী এভাবে একটা সংস্থা চলতে পারে না। যে কথাটা তো আমি বহুকাল ধরে বলি যে আমাদেরকে এই জিনিসটা নিয়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে, তার কোনো বিকল্প নাই। এখন আমরা যাই নাই, কিন্তু আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি আইসিসি পলিটিক্স খেয়াল করি সম্ভবত আমার ক্যারিয়ারের শুরু থেকে, যেহেতু অন্য কোনো বিষয়ে দক্ষতা নেই, নিজে একসময় টুকটাক আইনে পড়াশোনা করছি। ফলে আমার এই আইসিসির এই যে লিগাল ফ্রেম এবং এই যে বৈষম্য, এগুলা নিয়ে বহুকাল ধরে আগ্রহ আছে। এবং যারা আমার অনেক আগের লেখালেখির সঙ্গে পরিচিত তারা জানেন যে আমি এই বিগ 3 সময়ে এইগুলো নিয়ে অনেক লেখালেখি করছি। আমি চাইছি বারবার যে কেউ একজন আদালতে যাক। আমি জানি পৃথিবীটা সাম্যের না, কোনো আদালতই একেবারে আমাদেরকে সুপার জাস্টিস দিতে পারে না। তারপরেও কিছু চেক অ্যান্ড ব্যালেন্স আছে। তো এই যে ইউরোপিয়ান সুপার লিগের মামলা যখন লন্ডন কমার্শিয়াল কোর্টে গেল,
তখন তো সেখানে একটা জাস্টিস পাইছে ফুটবল। সেখানে ইউএফএ এবং ফিফাকে বলা হয়েছে যে তোমরা এই মনোপলি করতে পারবে না, তোমরা নিজেরাই বিচারক, নিজেরাই রেগুলেটর, এটা হতে পারে না। তোমরা এই জিনিসগুলো এর হাতে এইটুকু ছাড়ো, ওর হাতে এইটুকু ছাড়ো, এভাবে করতে হবে। তো আদালত কিছু জিনিস এখনো বিচার করে, এবং আদালতের একটা ইউরোপিয়ান আদালতগুলোর কতগুলো নীতি আছে। তারা কম্পিটিটিভ মার্কেট নিশ্চিত করতে চায়, মনোপলি ভেঙে দিতে চায়, কোনোভাবেই যেন বৈষম্য তৈরি না হয় কোনো একটা নির্দিষ্ট জায়গায়, এইগুলো নিশ্চিত করতে চায়। ফলে আমি দীর্ঘদিন ধরে জানি, মানে বুকের ভিতরে একটা প্রত্যাশা যে জিনিসটাকে আদালতে নিতে হবে, আদালতে নিতে হবে। এখন পাকিস্তানের গেমটা কি সেটা দেখলে আপনি বুঝবেন, পাকিস্তানও আদালতেই যেতে চায় কিন্তু নিতে চায় না। দিস ইজ দ্য ডিফারেন্স। পাকিস্তান মামলা করতে চায় না, পাকিস্তান মামলা খাইতে চায়। ওই যে আগের দিন কন্টেন্টেও বলছি, পিসিবি যে চালটা দিয়ে রাখছে, তাদের প্রধানমন্ত্রী সরাসরি বলতেছেন যে ভিডিওটা আমরা দেখতেছি, পরিষ্কার একটা ফুটেজ আমরা দেখতেছি টুইটারে ঘুরতেছে, এটা নিশ্চয়ই পাকিস্তান সরকারের সম্মতি ছাড়া এভাবে চলে আসে নাই। এরকম একটা কনফিডেন্সিয়াল বৈঠকের ভিডিও এত সুন্দর সাউন্ডে, এটা তারা ইচ্ছা করেই ছেড়ে দিছে যে আইসিসি দেখুক, আমাদের অবস্থানটা দেখুক। এবং তাদের সরকার অহরহ এটা বলতেছে যে না আমরা খেলবো না, অমুক না তমুক না। পিসিবি কিছু বলে না। পিসিবি আইসিসি কে এখনো পর্যন্ত নোটিফাই করে নাই যে আমরা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা খেলতে চাচ্ছি না। পিসিবি কে যদি অফিসিয়ালি এখন মেইলও করে আইসিসি যে এই সব শুনতেছি তোমরা কি ম্যাচ খেলবা, বললো না, ওই ম্যাচ নিয়ে তো আমাদের কোনো চিন্তা ভাবনা এখনো নাই, আমরা তো খেলবো বলেই শ্রীলঙ্কা আসছি, আমরা বিশ্বকাপ তো খেলতে আসছি, বাকিটা সময় মতো দেখা যাবে। তারা 15 তারিখের আগে টুটা শব্দ করবে না, তারা 15 তারিখ মাঠে যাবে না। 15 তারিখ মাঠে না গেলে কি হবে? 15 তারিখ মাঠে না গেলেই হচ্ছে ওই যে স্ফুলিঙ্গটা বিস্ফোরণ হবে। কারণ আপনার স্পন্সরের মার্কেটে যে ধসটা নামার এই যে কথাবার্তাগুলো হচ্ছে, এটা কিন্তু নামা শুরু করছে। ওই ম্যাচের উপলক্ষে যত রকম বাণিজ্য হওয়ার কথা ছিল, অলরেডি আমরা তো শুধু ব্রডকাস্টিং মার্কেট নিয়ে ব্যস্ত, এর বাইরেও হিউজ মার্কেট আছে, হিউজ মার্কেট আছে। সেই মার্কেটে কিন্তু অলরেডি ধস নামা শুরু করছে। ওই ম্যাচকে টার্গেট করে যত রকম যত কিছু হওয়ার কথা ছিল, একটা ফল্গু স্রোতের মতো একটা মার্কেটও আছে, বেটিং মার্কেট। ওই ম্যাচকে নিয়ে $1 বিলিয়ন বেটিং মার্কেটও হওয়ার কথা ছিল, সেটা অলরেডি ফল করে গেছে না। চারিদিক থেকে ব্যবসা পতন হচ্ছে, এবং যেদিন ওই ম্যাচটা সম্প্রচার সম্ভব হবে না, ওই দিন তো আসলে সবার মাথায় আগুন ধরে যাবে, সবার মাথায় আগুন ধরে যাবে। এখন সমাধান কি? ওই দিন কি হবে? ওই দিন আইসিসি ক্ষিপ্ত টিপ্ত হয়ে পাকিস্তানের একটা শাস্তি ঘোষণা করবে। ওকে, পাকিস্তান শাস্তি শুনলো, কিন্তু সবচেয়ে বড় পদক্ষেপটা নিবে এই ডিজনি, হটস্টার, স্কাই স্পোর্টস, যারা বিভিন্ন জোনে সম্প্রচার সত্ত্ব কিনে বসে আছে। সবচেয়ে বেশি টাকা তো খরচ করছে এই যে জিও স্টার গ্রুপ। জিও স্টার গ্রুপ বিপুল টাকা, এরাও মনোপলি করার জন্য, মার্কেট থেকে রিলায়েন্সকে ছিটকা দেওয়ার জন্য, এরা আবার এখানে যে টাকা ব্যয় করা উচিত তার প্রায় 3 গুণ টাকা দিয়ে সত্য কিনছে। তারা ভাবছে যে রিলায়েন্স একবার মার্কেট থেকে স্থায়ীভাবে সরে গেলে তারা তখন কম টাকা এটা কিনবে। তার আগেই তো সর্বনাশ হয়ে গেছে। যে 3 গুণ টাকা দিয়ে কিনছে সে পুরো টাকাটা ওই এক ম্যাচ দিয়ে বাড়ি দিয়ে দিচ্ছে। এখন যতই এই জিও গ্রুপ ইয়ের সঙ্গে খুব খাতির হোক, অমিত শাহের সঙ্গে খুব খাতির হোক, তাদের তো টাকার পুরুনি রে ভাই, টাকার পুরুনি নিচ্ছে, বড় পুরুনি নাই। ও টাকা ভাইও দেখে না, তাদেরকে মামলা করতেই হবে। এখন মামলাটা তার কারেন্টদের নামে করবে। সবাই সরল দৃষ্টিতে দেখতেছে মামলা পিসিবির নামে করবে। না রে ভাই, সরাসরি পিসিবির নামে মামলা করা যায় না। যে চুক্তিটা হয়েছে, চুক্তিটা হয়েছে আইসিসির সঙ্গে। পিসিবি আইসিসির একটা পার্ট। পিসিবি ম্যাচ বয়কট করায় ওই ম্যাচটা হয়েছে না হয় নাই এটা দেখার দায়িত্ব সম্প্রচারকারীদের না। হ্যাঁ, তারা বিবাদী হিসাবে ওখানে আইসিসির সঙ্গে পিসিবির ইনক্লুড করতে পারে, এই রাইটস তাদের আছে। পাকিস্তান খেলতে যায় না এই ম্যাচটা, মামলাটা করতে হবে কিন্তু আইসিসির নামে। এখন আইসিসি কে রেসপন্ডার হিসাবে দাঁড়াইতে হবে। এখন মামলাটা কোথায় কোথায় হতে পারে? 3টা কোর্টে এই মামলা হওয়া পসিবল। প্রথমত তো সিএস, আপনারা জানেনই, কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস। এই কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস এর আগে কিন্তু কমার্শিয়াল ব্যাপার দেখার কোনো অধিকার ছিল না। কিন্তু ওই যে বললাম সুপার লিগ মামলা, যেটা ফিফা উয়েফার নামে যে মামলাটা করছিল সুপার লিগ কর্তৃপক্ষ, ওই মামলার পর থেকে ওই মামলাটা হয়েছিল লন্ডন কমার্শিয়াল কোর্টে। কিন্তু লন্ডন কমার্শিয়াল কোর্ট আবার একটু এখতিয়ার বাড়ায় দিচ্ছিল সিএস এর, যে তারা এখন থেকে স্পোর্টস এর কমার্শিয়াল ডিলিং অংশটাও দিতে পারবে। এই জন্য তাদের একটা কমার্শিয়াল আদালত অংশও তৈরি হয়েছে। ফলে এই মামলাটা সরাসরি যেতে পারে, মানে স্টার গ্রুপ এখানে সরাসরি, স্টার গ্রুপ সহ বাকি সকল সম্প্রচারকারীরা মিলে মামলা করতে পারে সিএস এ। এটা সবচেয়ে সরল মামলা, যে আমি সিএস এ মামলা করলাম,
কারণ এটার সঙ্গে স্পোর্টস জড়িত আছে, কমার্শিয়াল ব্যাপারে জড়িত আছে, সিএস হতে পারে। তবে সবচেয়ে পসিবলি জায়গা হচ্ছে লন্ডন কমার্শিয়াল কোর্ট, যেহেতু আইসিসি চলে মূলত এমসিসির দ্বারা গঠিত নীতিমালা দ্বারা। এমসিসি হচ্ছে আইসিসির অভিভাবক এবং আইসিসির যাবতীয় আইনি কাঠামো হচ্ছে লন্ডনের মানে ব্রিটিশ আইন অনুযায়ী তৈরি করা। তারা দাবি করে ব্রিটিশ আইন থেকে অনেক আগে বের হয়ে আসছে। ফলে এই মামলাটা লন্ডন কমার্শিয়াল কোর্টে হলে সবচেয়ে সুইটেবল জায়গা হয়। আর হতে পারে এছাড়া আরেকটা কোর্টেরই এখতিয়ার আছে, সেটা হচ্ছে দুবাই কমার্শিয়াল কোর্ট। অ্যাজ আইসিসির হেডকোয়ার্টার দুবাই, দুবাই কমার্শিয়াল কোর্টে মামলাটা হতে পারে। আমি চাই মামলাটা লন্ডন কমার্শিয়াল কোর্টে হোক, লন্ডন কমার্শিয়াল কোর্টে বা সিএসএ হোক। এই দুই জায়গায় হলে প্যান্ডোরার বাক্স আসলেই খুলবে। দুবাই কমার্শিয়াল কোর্টে হলেও খুলবে, কারণ দুবাই কমার্শিয়াল কোর্ট নামেই দুবাই, ওটাও আসলে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের জাস্টিসটা পরিচালনা করেন। এইখানেও দুবাই যেহেতু একটা কমার্শিয়াল হাব, দুবাইতেও খুব বিখ্যাত বিখ্যাত কমার্শিয়াল মামলা হয় যেগুলো একদম ব্রিটিশ ল দিয়ে পরিচালিত হয়। দুবাই কমার্শিয়াল কোর্ট আসলে ব্রিটিশ কমার্শিয়াল কোর্টের আপনি বলতে পারেন একটা এক্সটেনশন। সরাসরি ব্রিটিশ কমার্শিয়াল কোর্টের আন্ডার পরিচালিত হয় না, কিন্তু একদমই ব্রিটিশ কমার্শিয়াল কোর্টের প্রতিটা মামলার রায়কে তারা প্রেসিডেন্স হিসাবে দেখে, ওই আইন দ্বারা পরিচালিত হয় এবং জাস্টিসরাও ইনফ্যাক্ট ওই লন্ডন কোর্টের অভিজ্ঞ জাস্টিস বা অস্ট্রেলিয়ান কোর্টের অভিজ্ঞ জাস্টিস, মানে ওই ঘরানার। সিএস বলেন, লন্ডন কমার্শিয়াল কোর্ট বলেন, দুবাই কমার্শিয়াল কোর্ট বলেন, তিনটাই আসলে একই ফরম্যাটের। এখন যেখানেই আপনি মামলাটা করুক স্পন্সররা, তাহলে মামলার বিবাদী হলো কারা? আইসিসি, পিসিবি। এখন পিসিবি তার মতো করে রেসপন্ড করবে, আইসিসি তার মতো রেসপন্ড করবে। আইসিসি বলবে যে পুরো দায় পিসিবির, তারা খেলতে চায় না, এই জন্য 10টা নামছে, এই টাকা দিতে হবে পিসিবির। এইবার পিসিবি বলবে যে স্যার ঘটনা শুরু তো 15 তারিখ না, ঘটনা শুরু তো আজকে থেকে বহু আগে 2008 সালে, যখন থেকে কিনা এই অনিয়ম শুরু হয়েছে। একের পর এক এফটিপির আইন ভঙ্গ করা হচ্ছে, একের পর এক অন্যায় হচ্ছে, একের পর এক বিক্রির মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে বৈষম্যের ছড়াছড়ি, মার্কেটের কম্পিটিশন নষ্ট করে দেওয়া হয়েছে, মার্কেটে মনোপলি তৈরি করা হয়েছে, অগঠনতান্ত্রিক নিয়ম বহির্ভূত একটা সংবিধান তৈরি করা হয়েছে, চার্টার তৈরি করা হয়েছে আইসিসিতে, যেখানে একটা নির্দিষ্ট দেশ চাইলেই কিছু সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে, একটা নির্দিষ্ট দেশের স্বার্থে আঘাত লাগলে তারা যে কোনো কিছু করে ফেলতে পারবে, এগুলো সংবিধান পারমিট করে। এই সংবিধানই তো অবৈধ, এই চার্টারই তো অবৈধ। এখন মামলাটা কিন্তু বিবেচনা শুরু হবে সেই 2008 সাল থেকে। মামলা আর এখানে আটকে থাকবে না, এই মামলা এক হচ্ছে চলবে বহুকাল ধরে। পাকিস্তান আপাতত নিশ্চিন্ত থাকতে পারে যে কারণে যে তাদেরকে ইমিডিয়েটলি কোনো টাকা পরিশোধ করতে হবে না, এবং মামলা যেদিন লজ হবে সেদিনই যে কোর্ট, এই 3টা কোর্টে যে কোর্টই মামলা রিসিভ করেন, কোর্ট প্রথমেই বলবেন যে এইটারে বলে হচ্ছে আমরা বলি ইনজাংশন অর্ডার, আসলে স্ট্যাটাস কুয়ো দিয়ে দেবেন যে আইসিসি যেভাবে চলতেছে এভাবে চলবে। বড় জোর যেটা করতে পারে, যদি আদালত প্রথম দিনেই বিরক্ত হয় তাহলে বলতে পারে যে আইসিসি দেখভালের জন্য আমরা একটা 3 সদস্যের ইন্ডিপেন্ডেন্ট কমিটি করতেছি, তারা কর্মকাণ্ডে চোখ রাখবে। এটা করতে পারে। আর নতুবা বলতে পারে যে কেউ বহিষ্কার করতে পারতেছে না এই মুহূর্তে এফটিপি অনুযায়ী এবং যাবতীয় নিয়ম কানুন অনুযায়ী খেলা চলতে থাকবে, যে যা ফান্ড পাওয়ার কথা ওটা ছাড় হইতে থাকবে, মামলা শেষ না হওয়া পর্যন্ত কেউ কাউরে শাস্তি দিতে পারবে না। মানে আপনি প্রথমত হচ্ছে পরিস্থিতিতে কোনো হাত দিতে পারবেন না, কোনো ভাবেই কাউরে শাস্তি দিতে পারবেন না। যে ভয় সবাই পাচ্ছে পাকিস্তানকে বের করে দেওয়া, বাংলাদেশকে বের করে দেওয়া, এগুলো আর কার্যকর করা যাবে না, আদালতই এটা নিষেধ করে রাখবে। এরপরে এই মামলা কয়েক বছর ধরে চলবে এবং আমি চাই এই মামলাটা ক্রিকেটকে বদলায় দিক। দেখেন, ইন্ডিয়ার বিপক্ষেও কিছু না, পাকিস্তানের পক্ষেও কিছু না। আমি জানি ইন্ডিয়ার পাকিস্তানের এন্ড অফ দি ডে সমস্যা হয় সীমান্ত। ইন্ডিয়া ক্রিকেটের ধ্বংস করতেছে স্বার্থগত কারণে, পাকিস্তান আজকে ক্রিকেটের এই পুরো ব্যাপারটার বিপক্ষে যে দাঁড়াইছে এটা স্বার্থগত কারণে। একটা সময় ইন্ডিয়া পাকিস্তান হাতে হাত রেখে এই ক্রিকেটের আধুনিক ফর্মটা, বাণিজ্যিক ফর্মটা তৈরি করছিল। সেই দিনটা তো নেই, এখন তো পরস্পরের শত্রু তারা। কিন্তু এই শত্রুতার মধ্য দিয়ে ওই যে বলে না, যে বিজ্ঞাপনে বলে না যে দাগ থেকে যদি ভালো কিছু হয় দাগই ভালো, তাহলে মামলা থেকে যদি বা পাকিস্তানের এই রেশারেশি থেকে যদি ভালো কিছু হয়, আমি তো দেখতে পাই যে এইরকম একটা মামলা যখন হবে এরকম একটা বড় কোর্টে, তখন প্রথমবারের মতো আইসিসি একটা পরিষ্কার সংগঠনে পরিণত হবে এবং সামনে অলিম্পিক,
অলিম্পিকে আইসিসির অংশগ্রহণের কথা, এখানে তো কোর্ট আইওসি কেও ডাকবে যে তোমরাও আসো, কথা বলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাক্ষী হিসাবে ডাকা হবে যে তোমরা নাকি অবিচারের শিকার। পাকিস্তান তো ওখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাপারে বলবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবিচারের শিকার, সেই জন্য আমরা এই কাজটা করছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ডাকা হবে, প্রত্যেককে ওখানে যেতে হবে কথা বলতে, প্রত্যেককে ওখানে গিয়ে সাক্ষ্য দিতে হবে। এবং কোর্ট কি করবে জানেন, এই সময়কালে আইসিসির যত যে মেইল চালাচালি হয়েছে, ফোনে কথোপকথন হয়েছে, এভরিথিং সিজ করবে। সিজ করে প্রত্যেকটা জিনিস উন্মুক্ত করে দিতে বলতে পারে যে সব পাবলিকের জন্য উন্মুক্ত করে দেন, পাবলিক দেখুক যে আপনারা কি ধরনের অন্যায় করতেছেন। মানে মানুষের সামনে সত্যি সত্যি প্যান্ডোরার বাক্স খুলে যেতে পারে। আইসিসিতে যে কি পরিমাণে অন্যায়, অবিচার, অনাচার হয় তা ক্রিকেট দুনিয়া জানে না, পৃথিবী জানে না। এই জিনিসটাই প্রথমবারের মতো কোর্টের নির্দেশে, এই যে দেখতেছেন না একটা কুৎসিত জিনিস, এপস্টাইন ফাইল, এই জিনিসটা আমি সহ্য করতে পারতেছি না। যখনই ফেসবুকে আসতেছে ওইটা হাইড করে দিচ্ছি। কিভাবে নেয় এটা? ও এটা অত কুৎসিত নাই, একটা সৌভাগ্যের ব্যাপার হবে। আদালত এখানেও নির্দেশ দেবে যে সব সব কাগজপত্র অবমুক্ত করেন, সব মানুষ দেখুক যে আপনারা কি অন্যায় চালায় যাচ্ছেন দীর্ঘদিন ধরে, কি একটা নোংরামি চলতেছে এর ভিতরে। এই যে আইসিসির একটা সংশোধন প্রক্রিয়া শুরু হবে, এবং এটাতে একটা খারাপ জিনিস হবে। পরে ওই 2-3 বছর পরে যখন মামলা শেষ হবে তখন হয়তো আপনারা আমার গালি দিতে পারেন, যদি আমি বেঁচে থাকি সরাসরি গালি দিবেন, না হলে এমনিতেই গালি দিবেন যে সেই সময় এই ব্যাপারটারে উৎসাহ দিছিল, কিন্তু আলটিমেটলি আইসিসি তো আবার আমাদের সাবকন্টিনেন্টের হাত থেকে বের হয়ে গেল। আসলে তাই যাবে। দেখেন আইসিসির এই যে দুবাই অফিস, আমি আইসিসি যেদিন দুবাইতে অফিস করার সিদ্ধান্ত নিল সেই দিন মজা করতেছিলাম যে দুবাইতে অফিস করে কারা। দুবাইতে অফিস করে হচ্ছে পৃথিবীর সব মাফিয়ারা। মানে দুবাইতে নানা রকম ফাঁকি ঝুঁকি দেওয়া যায়, ট্যাক্স ফাঁকি দেওয়া যায়, আইনের হাতটা একটু কম পৌঁছায় পৃথিবীর আইনের। আর দুবাই একটা জোনের মতো, বাফার জোনের মতো। দুবাইতে সবকিছু আইন ঠিক মতো ফাংশন করে না, এরকম একটা ধারণা লোকেদের আছে। ও এই যে দুবাই অফিস, এই দুবাই অফিসটা আবার লন্ডনে চলে যাবে। আমি জানি এই ক্ষতিটা আমাদের হবে, আমাদের সাবকন্টিনেন্টের যে আধিপত্য আইসিসির উপরে ছিল এই জিনিসটা হয়তো আর থাকবে না। আইসিসি কে আবার বলা হবে যে এটা একটা ডেমোক্রেটিক কাঠামোর মধ্যে আনো, আনার পরে এটা একটা গ্লোবাল অফিস, জুরিকে যাও, অমুক জায়গায় যাও, তমুক জায়গায় যাও, ক্রাইম জোন বানায় না এটারে। এই জাতীয় নির্দেশাবলী আসবে। এখন আমাদের সাবকন্টিনেন্টের আধিপত্য থাকে, আমাদের লাভ কি হচ্ছে? আমরা যারা গরিব দেশ, আমরা যারা চাপের মধ্যে আছি, আমাদের তো কোনো লাভ নাই। আইসিসির সাবকন্টিনেন্টের হাতে আনা হয়েছিল, জগমোহন ডালমিয়া, এহসান মানিরা যে মহৎ উদ্দেশ্য নিয়ে আনছিলেন তা তো রক্ষা হয় নাই। এটাকে বরং সাবকন্টিনেন্টের একটা দানব তৈরি করা হয়েছে, একটা নির্দিষ্ট দেশের দানবে পরিণত হয়েছে। আমাদের কি লাভ হয়েছে? কোনো গরিব দেশের লাভ হয় নাই। আর সাবকন্টিনেন্টের হাতে আয়না যদি জিম্বাবুয়ের মতো ক্রিকেট প্লেইং নেশন মরে যায়, কেনিয়ার মতো দেশ বিলুপ্ত হয়ে যায়, নতুন দেশ উঠে আসার পথে বাধা পায়, তাহলে ওই সাবকন্টিনেন্টে আসার দরকার নেই, ওটা আবার লন্ডনে ফিরে যাওয়াই ভালো। এন্ড অফ দি ডে এটার উপর থেকে উপমহাদেশের যে আধিপত্যটা এটা খর্ব হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু সবচেয়ে বড় যেটা হবে, কিছুটা হলেও একটা ভারসাম্য ফিরে আসবে। এই মামলাটা শেষ পর্যন্ত পাকিস্তান তো বিবাদী হতে যাচ্ছে, বাদী হতে চায় নাই। এখন আমি যেটা বুঝতেছি, বাংলাদেশের যে সিএসএ যায় নাই, হয়তো পাকিস্তানের পরামর্শ মতোই যায় নাই। বাংলাদেশ যদি মামলা করতো এই মামলাটা আসলে এত বড় হতো না। এটা স্পন্সররা যখন মামলা করবে এটা বিগার মামলা হবে, এবং এই মামলায় বহু রেসপন্ডার থাকবে, তো তখন এই জিনিসটা একটা গ্লোবাল ফেনোমেনায় পরিণত হবে। পাকিস্তান সম্ভবত সেটাই চাচ্ছে, যে জিনিসটাকে একটা গ্লোবাল ফেনোমেনা করা হোক, এবং এই জিনিসের ভিতর থেকে সব বেরোয় আসুক, প্যান্ডোরার বাক্স খুলে যাক, তারপরে দেখা যাক কি হয়। কি হবে? বড় জোর টাকা যাবে, দেখা যাক কি হয়। বড় জোর আইসিসি ভেঙে যাবে, এর মাঝামাঝি তো আর কিছু নাই। হয় আইসিসি ভাঙবে, না হলে আইসিসি পরিশুদ্ধ হবে। আইসিসি পরিশুদ্ধতার পথে হাঁটুক, আদালতের মাধ্যমে পরিশুদ্ধতার পথে হাঁটুক, সেই প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন।